আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের তৃতীয় বর্ষের ক্লাস দিচ্ছি বরাবর আমি ডক্টর লাবণী আমিন, ডিএইচএমএস বিএসএমসি ঢাকা, বিএসএস অনার্স এমএসএস ইকোনমিক্স, লেকচারার আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সাভার। আমার আজকের সাবজেক্টটি হচ্ছে ফসফরাস। খুবই চমৎকার একটা সাবজেক্ট আজকের মানে ঔষধের বিষয়টা আর কি, মেট্রোমেডিক্যাল। ফসফরাস আমার খুব মানে কি বলবো, ফসফরাস আমি এত বেশি প্রয়োগ করেছি যে আমার খুবই একটা কমন একটা রেমেডি হচ্ছে এই ফসফরাস। তো আমরা জেনে নেই ফসফরাস এটা সাধারণত একটা কেমিক্যাল ফর্মুলা, আমরা জানি এটা কিংডম হচ্ছে মিনারেল। এটা অ্যাকুইট এবং ক্রনিক স্টেজে খুব ভালো কাজ করে। এটা লেফট টু রাইট এবং অল্টারনেটিং সাইড দুইটাতেই ভালো কাজ করে। এর মায়াজাম হচ্ছে সোরিক, সাইকোট্রিক, টিউবারকুলার এন্ড সিফিলিটিক, অর্থাৎ চারটা মায়াজমই ফসফরাসের কাজ করে কারণে ফসফরাস একটি পলিক্রেস্ট মেডিসিন। শীত কাতর ফসফরাসের রোগীর সাধারণত শীত কাতর, এর অ্যাকশন হচ্ছে অনলি পলিক্রেস্ট। থার্স্ট হচ্ছে থার্স্টি, পিপাসাহীন, অল্প পরিমাণ খাওয়া এবং বেশি, সবকিছুই আছে। ক্ষুধা হচ্ছে বেশি এবং অল্প খেলে পেট ভরে যায় বা কমও থাকতে পারে। তবে রেভেনাস হাঙ্গারটা হচ্ছে ফসফরাসের সব থেকে বেশি একটা পয়েন্ট আর কি। সেন্সিটিভ, লো হাই, মুন ফ্রেশ, ফার্স্ট কোয়ার্টার, ফুল কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার, নিউ মুন। আর জেন্ডার মেল, ফিমেল, চাইল্ড, অর্থাৎ 3জন ব্যক্তির ক্ষেত্রেই ফসফরাসটা ভালো কাজ করে। এটা একটা কেমিক্যাল, তো জাস্ট নোট থেকে আনা। এই যে দেখেন ফসফরাস, আমরা যদি এই ফসফরাসকে দেখি, এই ফসফরাসের গুণাবলী থেকে কিন্তু আমরা অনেকগুলি বৈশিষ্ট্য কিন্তু আমরা পাবো এই ফসফরাস থেকে। তো এর রিজিয়নটা কি? রিজিয়নটা হচ্ছে এটার হেড, লাং, হার্ট, ক্যাভিটিস, এই জায়গাগুলিতে ওর খুব ভালো কাজ করে। সার্কুলেশন, বিশেষ করে ব্লাড ভেসেল এবং আর্টারিস। আর মিউকাস মেমব্রেনস, স্টমাক, বাওয়েলস, লাংস, বিশেষ করে লোয়ার যে বাউলটা আছে মানে নিচে পেটে ভালো কাজ করে। নার্ভাস, ব্রেন, কর্ড, বোনস, জ, আপার এন্ড স্পাইন এবং লিভার, এগুলি হচ্ছে তার। দেখেন কতগুলো জায়গায় কাজ করে আমাদের এই ফসফরাস। একটু ভাবেন, প্রত্যেকটা রেমেডি দেওয়ার আগে ওই রেমেডিটা কোন কোন জায়গায় ভালো কাজ করে এটা কিন্তু আমাদের জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, ওর্স্ট খারাপ পজিশনটা কখন থাকে? লাইং অন, লিফট অর পেইনফুল সাইড, ব্যাক, যখন সে উপর হয়ে ঘুমায় এবং পেইনফুল সাইডে শয়, বিশেষ করে পিছনের দিকে, তখন তার ওর্স্ট পজিশন থাকে। দেখেন ফার্স্ট লেটার গুলি হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, আর সেকেন্ড লেটার গুলি হচ্ছে স্মল লেটার দিয়ে লেখা। সাইড কাজেস, হালকা কি কি ইমোশন, হ্যাঁ, ট্যাকিং, যখন কথা বলে, টক করে, মানে ইমোশন, টকিং, টাচ, ওডর, হাইট, দেখা যায় একটু টাচ করাতে তার মানে হয়ে যায় আর কি, হালকা একটু মানে শব্দে বা হালকা একটু গন্ধে বা হালকা একটু টাচ করলে তার রূপ লক্ষণগুলি বৃদ্ধি পায় বা সে খারাপ থাকে। কোল্ড হ্যান্ডস ইন ওয়াটার, যদি সে হাতে কোনো কিছু ধরে থাকে তাহলে তার খারাপ পজিশন করবে। ওপেন এয়ার, খোলা বাতাসে তার খারাপ হয়। এবং ওয়ার্ম ইনসেক্ট, ওয়ার্ম একটু মানে হালকা ওয়ার্মটা তো তার খারাপ হয়। এবং লবণ খেলে তার বৃদ্ধি হয়। পিবার্টি মানে ঋতু শুরুকালীন সময়ে তার রূপ লক্ষণ বাড়ে। সেক্সুয়াল এক্সেসেস, অতিরিক্ত পরিমাণে সেক্সুয়াল রিলেশনটা যদি থাকে তাহলে সে দুর্বল হয়ে পড়ে। আর ওয়েদারটা শুধু কি সাডেনলি চেঞ্জ, উইডি, ক্লোথ এবং থান্ডার স্টর্ম, অর্থাৎ বজ্র বিদ্যুৎ তার খারাপ লাগে। এবং যদি সেটা উইন্ডি হয় বা একটু সাডেনলি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল এই টাইম গুলাতে। মর্নিং এন্ড ইভিনিং এবং মেন্টাল ফিটিং, মানে মানসিক দিক থেকে সে ফিট হয়ে যায়। হ্যাঁ, বেটার কি ইটিং, খেলে ভালো লাগে, ঘুমাইলে ভালো লাগে, ঠান্ডা খাবার সে পছন্দ করে এবং সেটা মুখে দিলেও তার ভালো লাগে, রাবিং করলে ভালো লাগে। রাবিং মানে কি হাত দিয়ে দেওয়া, হ্যাঁ,
এবং সিটিং আপ মানে পাটাকে একটু উপরে দিকে বা ফুলটাকে একটু উপরে উঠায় রাখলে ফসফরাসের রুটিটা ভালো বোধ করে। দেখেন একটা ছবি কি দেখতে পাচ্ছেন আপনারা? এটা আমি জাস্ট অনলাইন থেকে একটু ডাউনলোড দিয়ে আসছি। দেখেন এটা একটা ফসফরাসের ছবি। হ্যাঁ, একটু খেয়াল করেন আপনারা। যদিও আমি সবকিছু হয়তো মিলাইতে পারি নাই, সময় খুব অল্প ছিল। আমি চেয়েছিলাম এই ছবি থেকে আপনাদের কাছে পুরো ফসফরাসটা ব্যাখ্যা করতে, কিন্তু আই এম সরি টু সে, কারণ আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি প্রেজেন্টেশনটা ওইভাবে কমপ্লিট করতে পারি নাই। দেখেন মেয়েটার নাকটা কি শার্প, চোখ দুটো টানা টানা, ভুরুটা একদম মানে শার্প, এবং শরীরের গঠন দেখেন একদম স্লিম, আর চুলগুলো রেশমির মতো। তার মানে এক কথায় যদি আমি বলি, প্রথম দেখাতেই যদি কোনো মেয়েকে কেউ ভালোবেসে ফেলে, তাহলে ভাববেন সে ফসফরাস। অর্থাৎ তার বাহ্যিক রূপটা। ফসফরাস হচ্ছে নাটোরের বনলতা সেন। হ্যাঁ, নাটোরের বনলতা সেনকে নিয়ে যেমন কবিতা লেখা যায়, নাটোরের বনলতা সেনকে নিয়ে যেমন ভাবা যায়, যেমন তাকে নিয়ে তার সাথে প্রেম করা যায়, একটা আকুতি থাকে, ঠিক ফসফরাসের মেয়েরা এরকম হবে। শুধু মেয়েরা না, ছেলেরাও। ছেলেরা কি হবে? উচ্চা লম্বা সুঠাম স্বাস্থ্য, লাল টকটকে, নাট্য হবে একদম, মানে কি বলবো, উঁচু পর্বতের মতো। হ্যাঁ, এবং স্বাস্থ্য এত লেভেল থাকবে যে তাদের কোথাও শরীরে কোনো অংশে কিন্তু, মানে একটা আছে ভুঁড়ি মোটা, পেট মোটা, বা হচ্ছে দেখা যাচ্ছে যে তার চেস্টটা একটু মানে এরকম না, একদম স্লিম স্লিম ফিগার থাকবে। মানে মোট কথা যে বললাম, যাকে প্রথম দেখেই ভালোবাসা যায়, এরকম একটা দৈহিক ক্যারেক্টার কিন্তু ফসফরাস। এবং বাচ্চাদেরও তাই, বাচ্চাদেরও ফসফরাস দেখবেন কি রেশমি চুল, তার একটা ফ্রিজের ভিতরে একটা মায়া মায়া ভাব, এরকম ক্যালকিরিয়া কার্বের মতো এরকম মোটাও না, আবার ন্যাট্টামের মতো শুকনাও না, দেখা যায় একদম মধ্যম মোটা অবলম্বন করে বাচ্চাদের ফেস। তাহলে এটা হচ্ছে একটা গ্ল্যান্ড, তার পরিচয়। আমি এখান থেকে আসি, কি দেখলাম? ফেস। ফেস তাহলে আমরা দেখলাম যে তার ভিতরে কি ধরনের ফেস থাকতে পারে। হ্যাঁ, লম্বা পাতলা একহারা, মানে ছবি আর কি, একহারা একটা চেহারা। তারপরে সে অত্যন্ত চঞ্চল, এবং দেখা যায় যে তার চেহারার ভিতরে বোঝা যাচ্ছে যে একদম মানে কি বলবো, তীক্ষ্ণ দৃষ্টি, তারপরে সূক্ষ্ম যুগল, যেটাকে আমি অলরেডি বলে ফেলেছি, টানা টানা চোখ, যেন তৃপ্তি দিয়ে দেখা যায়, মানে একদম রঙের তুলি দিয়ে আঁকা। হ্যাঁ, মানে কোনো কবি হয়তো বা একদম রঙের তুলি দিয়ে তাকে আঁকাই দিছে। আর তার কটিটা মানে কোমরটা হবে একদম ক্ষীণ, মানে একদম মানে কি বলবো, সুন্দর কটি। হ্যাঁ, এবং তার যে তার ইগুলো হবে দুদুল্যমান, তার চুলগুলা কি হবে একদম সিল্কি স্ট্রেট, চুলগুলি কালো, সিল্কি, মোলায়েম। হম, চুলগুলি এবং কি কখনো কখনো বালিময়ও থাকে। ফসফরাসের অনেক চুলগুলি আছে, কিছু কিছু বালিময় আমরা পাই, যে স্যান্ডি হেয়ার এরকম থাকবে ফসফরাসের চুলগুলি। এবং মানে মনে হবে যে বাতাস আসলে ফসফরাসের চুলগুলি উড়ে যাবে, যেটা আমরা কল্পনা রাজ্যে কল্পনা করি। লাভলি, লাভলি মানে সে দেখতে একদম কিউট একটা মানুষ। মোট কথা যে ফসফরাস হচ্ছে একদম নায়িকা, যেটা আমরা বলে থাকি, যে আবারও বলতেছি, যাকে প্রথম দেখাতে ভালোবাসা যায় সেই হচ্ছে ফসফরাস। এইবার আসি ফসফরাসের কিছু কথা নিয়ে। হ্যাঁ, ফসফরাসের কি হেমোরেজ কিছু টেন্ডেন্সি আছে। হেমোরেজ মানে কি? অর্শ, মানে ব্লিডিং হওয়ার একটা টেন্ডেন্সি। কেমন ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি? ফসফরাস যে কোনো জায়গা থেকে, যে কোনো অরাইফিস থেকে, হ্যাঁ, তার ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি প্রচুর পরিমাণে থাকে। অরাইফিস গুলা কি? যতগুলো ছিদ্র, যেমন তার এনাস দিয়ে হতে পারে, তার মাসিকের রাস্তায় হতে পারে, তার নাক দিয়ে হতে পারে, তার কান দিয়ে ব্লিডিং আসতে পারে, তার চোখ দিয়ে আসতে পারে, এবং তার মুখ দিয়ে আসতে পারে। অর্থাৎ যতগুলো ছিদ্র পথ আছে, প্রত্যেকটা পথ দিয়ে যদি কখনো কারো অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় এবং ব্লিডিং টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে তার সে একটি ফসফরাসের পেশেন্ট। কারণ ফসফরাসের ভিতরে একটা হেমোরেজ টেন্ডেন্সি থাকে। কিছুদিন আগে একটা কিছুদিন না, প্রায় বছর দুই হবে বা 2-3 বছর হবে এরকম আগে, একটা মেয়ের একটা কেস খুব ভাইরাল হয়েছিল এই ফেসবুকে আর কি। দেখা গেছে যে মেয়েটার কিছুদিন পর পরে এমনিতেই মানে তার চোখ দিয়ে এবং নাক দিয়ে, কান দিয়ে, 3টে জায়গা থেকে শুধু ব্লাড আসছে। এটা কিন্তু ওখানে উনি অ্যালোপ্যাথি ডাক্তার, গাছন্ত, কবিরাজ অনেক কিছু কিন্তু দেখাইছিল, কিন্তু মেয়েটাকে কেউ সুস্থ করতে পারে না। এটা কেন, কারণ কি, কারণ কেন হয় সেটাও কিন্তু কেউ জানতো না, যে কেন এরকম হচ্ছিল। হ্যাঁ, মানে তার কমপ্লেনই ছিল যে তার মানে সম্ভবত কোনো ঋতুস্রাবের আগে, মেবি, আমার আসলে মনে নাই, অনেকদিন আগের কথা তো,
যে তার নাক দিয়ে, চোখ দিয়ে এবং মুখ দিয়ে তার ব্লিডিং হইতো আর কি। এবং এত পরিমাণে ব্লিডিং হইতো যে পায়ে পায়ে পড়তো, এবং তার ছবিটাও কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র হোমিওপ্যাথি ট্রিটমেন্টই কিন্তু সেই মেয়েটি সুস্থ হয়েছিলেন। এবং এটা আমাদেরই একজন পরিচিত ডাক্তার, সম্ভবত উনি মুশিরুজ্জামান স্যার আর কি, ডাক্তার মুশিরুজ্জামান স্যার, আমার মনে নাই, মনে হয় উনি ছিলেন আর কি। উনি এই পেশেন্টটাকে ট্রিটমেন্ট করেন এবং খুব দ্রুত কিন্তু রিকভার করেন। আমি জানি না উনি কি দিয়েছিল, কিন্তু ফসফরাস যে দিয়েছিল পরবর্তীতে, আগে হয়তো অন্য কোনো যেতে পারে, ফসফরাসও কিন্তু দিয়েছিল, ফসফরাস লেগেছিল। তাহলে দেখেন, একটা আমরা যদি আসল জিনিসগুলো বুঝতে পারি, তাহলে কিন্তু এরকম অনেক কিছু রোগ আছে যেগুলো কিন্তু আমরা ধরতে পারবো যে কিভাবে কোত্থেকে হলো। ক্রেভিং, ক্রেভিংটা কি? ক্রেভিং আমি আগেও বলেছি, আবারও বলছি, ক্রেভিং হচ্ছে তার অদম্য ইচ্ছা খাওয়ার। একটা হচ্ছে ডিজায়ার, যে সে চাচ্ছে হ্যাঁ খাবার, যেমন তার ডিজায়ার কি, সে ঠান্ডা আইসক্রিম পছন্দ করে, বাট ঠান্ডা আইসক্রিম তার জন্য ক্রেভিং, মানে এত পরিমাণে সে আইসক্রিম পছন্দ করবে যে ফসফসে রুগীদেরকে আপনি জিজ্ঞেস করেন, বলেন আপনি আইসক্রিম খান, সে বলবে যে আমি শুধু আইসক্রিম খাই, 2 হাতে 2টা আইসক্রিম নিয়ে খাই, আমি এত পরিমাণে আইসক্রিম পছন্দ করি। এবং আমি বরফ চিবিয়ে খেতে পছন্দ করি, ফ্রিজ থেকে আমি বরফ নিয়ে সেটাকে চিবিয়ে চিবিয়ে খাই। তার কত পরিমাণে ক্রেভিং দেখেন। তারপর আর কি, চকলেট, প্রচুর চকলেট পছন্দ করে, কি ছোট কি বড় কি মানে ছেলে মেয়ে সবাই, আপনি তাকে যদি জিজ্ঞেস করেন আপনার পছন্দের খাবার কি, সে বলবে আমার আইসক্রিম, আমার ঠান্ডা খাবার, আমি ঠান্ডা শীতল খাবার খুব পছন্দ করি, ফ্রিজ থেকে পানি বের করে ডক 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 করে আমি গিলে ফেলি ফসফরাসের রুগীরা। হ্যাঁ, এবং কিছু সল্টি খাবার, স্পাইসি মিল, অ্যালকোহল ড্রিঙ্কস, এবং স্পেশালি ওয়াইন, মানে মদ। হ্যাঁ, স্পেশালি এটা পাশ্চাত্য দেশের জন্য এই ওয়াইনটা, কিন্তু উনি কিন্তু স্পেশালি অ্যালকোহল ড্রিঙ্কস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে। এছাড়া আর কি কি পছন্দ করে, এগুলো হলো ক্র্যাভিং। হ্যাঁ, এটা ক্র্যাভিং মানে অদম্য খাওয়ার ইচ্ছা। তাছাড়া কি কি পছন্দ করে, মাছ, তারপরে ফ্যাট জাতীয় খাবার, তারপর আপনার ডিম, চিকেন, চিজ, তারপরে কার্বনেট ড্রিঙ্কস, সুইট, এগুলো হচ্ছে তার ডিজায়ার। হ্যাঁ, তো এটার অ্যাভার্সন, অ্যাভার্সন কি করে, সুইট অর্থাৎ মিষ্টি পছন্দও করে, আবার মিষ্টি অপছন্দও করে। মিষ্টি পছন্দও করে, আবার মিষ্টি অপছন্দও করে। একটু ওয়ান ফুড, হ্যাঁ, একটু উষ্ণ খাবার, এগ, তারপরে আপনার মিট, মাংস, এগুলো কিন্তু তার জন্য একটু অপছন্দ। তারপর টি, চা পছন্দ করে না, বাট সে ওয়াইন জাতীয় খাবার মানে মদ বা একটু ক্যাম্পেইন জাতীয় এই জাতীয় খাবার পছন্দ করে, কিন্তু চা পছন্দ করে না। এগুলো সে অপছন্দ করে। তাহলে এটা গেল তার ক্রেভিংস। এবার আসি অ্যাপেটাইট রেভেনাস। অ্যাপেটাইট রেভেনাস কি? অ্যাপেটাইট রেভেনাস হচ্ছে যে তার প্রচন্ড মানে ক্ষুধা, হ্যাঁ, অদম্য ক্ষুধা, যেটাকে রাক্ষসে ক্ষুধা, এবং জ্বালা ও শূন্য বোধ এর সাথে আমি। রাক্ষসী ক্ষুধাটা কেমন? ফসফরাসের রোগীদের মধ্যে, বুকের মধ্যে, পেটের মধ্যে এবং মাথার মধ্যে সবসময় একটা শূন্য উত্তাপ বোধ কাজ করে। তারা মনে করে যে আমার পেট মনে খালি খালি হয়ে যাচ্ছে, এবং সে দুর্বলতা অনুভব করে। আর এর জন্য সে কিন্তু ঘন ঘন খেতে চায়, খেলেও আবার বলবে যে আমার মনে হয় একটু আগে খাইছি, এখন আমার পেটটা খালি। ওরা প্রচুর খেতে পারে, হ্যাঁ, প্রচুর খেতে পারে, এবং খাইলেও আবার খাই খাই একটা ভাব তাদের মধ্যে থেকে যায়। এবং ফসফরাস রোগীদের মধ্যে কিন্তু ক্ষুধা তৃষ্ণা দুইটাই কিন্তু খুব প্রবল। মানে এরা হচ্ছে যে খাবারও যেরকম খেতে পারে, পানিও সেরকম খেতে পারে, দুইটাই খুব প্রবল। এবং খাবার সময় যদি তারা খাইতে না পারে, তাহলে মনে করে কি যে তারা মনে হয় দুর্বল হয়ে যাচ্ছে, এরকম মনে হয়। এবং এরকম উপসর্গ তারা বলে যে আমি যদি খাওয়ার সময় খাইতে না পারি, তাহলে কিন্তু নিজেকে খুব দুর্বল অনুভব করি। কিন্তু গরম খাবার সে খাইতে পারে না। ফসফরাসের রোগীদের সবসময় একটু ঠান্ডা, হ্যাঁ, ঠান্ডা খাবার, আবার কি মানে ঠান্ডা খাবার গেলে ঠিক আছে, ঠান্ডা খাবার সে সহ্য করতে পারে, যখনই সে একটু গরম খাবার খায়, তখনই কিন্তু সেটা তার বমি বমি ভাব লাগে, বমি হয়ে যায়। এমন হয় যে ঠান্ডা একটা গরম একটা দুধ দিলেন বা গরম করে একটা খাবার দিলেন, সে খেয়ে বলবে যে আমার বমি বমি ভাব লাগে। ইভেন কি তারা দুধটা পর্যন্ত ঠান্ডা খেতে পছন্দ করে এই ফসফরাসের রোগীরা। এটা কিন্তু একটা মানে খুব ভালো একটা সিমটম যে তারা সব কোনরূপ মানে গরম খাদ্য সহ্য করতে পারে না, সবসময় তারা ঠান্ডাই খায়। এবং দুধটাও খায়। সাধারণত সবাই সব ধরনের খাবারটা ঠান্ডা খেলেও কিন্তু দুধটা একটু হালকা উষ্ণ গরম পছন্দ করে, ফসফরাসের রোগীরা কখনোই দুধটা
গরম পছন্দ করবে না, তারা সবসময় একটা ঠান্ডা দুধ কিন্তু সবসময় পছন্দ করে। বুঝতে পারছি প্রেশার। আচ্ছা, এবার আমি মাইন্ডে যাচ্ছি। মাইন্ড কি? অপেন। অপেন কি? ফসফরাসের পেশেন্টেরা খুব খোলা মনের। এরা এতটাই খোলা মনের যে আপনার কাছে সব কিছু খুলে বলবে। আপনি যদি তার সাথে একটু সঙ্গ দেন, সে আপনাকে হাড়ির খবর এবং বিছানার খবর পর্যন্ত সে বলে দেবে। এত জলি, এত ফ্র্যাঙ্ক, তারা ওপেন হ্যান্ডেড, তারা কখনো নিজের মনের কথা চাপায় রাখতে পারে না এবং এরা খিলখিল করে হাসবে। মনের ভিতরে যত গোপন কথা আছে, অজানা কথা আছে, সব আপনাকে খুলে দিবে। এটা হচ্ছে তার ভিতরে একটা ওপেন মাইন্ডেড। অ্যাংজাইটি হোয়েন এলো, যখন সে একা থাকে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, ফসফরাসের পেশেন্টেরা কখনো একা থাকতে পারে না। ওরা সবসময় চায় লোকজন নিয়ে একটু ফুর্তি করতে, একটু কথা বলতে, একটু আড্ডা দিতে, তারপরে তাদের সাথে একটু গেট টুগেদার করতে, এরকম একটা মানে চিন্তা তারা ফসফরাসের মধ্যে থাকে। যখনই সে একা থাকে তখনই তার ভিতরে এনজাইটিটা বাড়ে। এনজাইটি বাড়ে, উদ্বেগনা বাড়ে, কষ্ট বাড়ে, চাপা কষ্ট গুলোকে তাকে বারবার স্মরণ করায় দেয়, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকে। ফেয়ার। ফেয়ার কি? ফেয়ার হচ্ছে সে আন্ডার স্টককে ভয় পায়। মানে কি? বজ্রবিদ্যুৎ, প্রচুর বজ্রবিদ্যুৎকে দেখে কিন্তু সে ভয় পায়। আর মানে এটা একদম ফার্স্ট গ্রেডের একটা মানে রেমেডি, যে সে অন্ধকার ভয় পায়, মৃত্যু ভয় পায়, একা থাকা ভয় পায় এবং বিদ্যুৎ, বজ্রবিদ্যুৎকে ভয় পায়। এবং যখন সে আহ কোনো কিছু খারাপ, কোনো কিছু ঘটে যায় তার জীবন, মানে খারাপ কোনো কিছু ঘটবে এরকম কোনো কিছুকেও এই হসপিটাল ভয় পায়। হ্যাঁ, আর কি? তার ডিজিজ নিয়েও কিন্তু সে ভয় পায়, তার রোগ নিয়ে ভয় পায়, মানে ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। এটা সেকেন্ড গ্রেড। কিন্তু ফার্স্ট গ্রেড হচ্ছে একা থাকা, মৃত্যু, অন্ধকার, তারপরে বজ্রবিদ্যুৎ এবং অমঙ্গল ঘটনা, এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেড। সেকেন্ড গ্রেডের ভয়টা কি? তার অসুখ, ভবিষ্যৎ, তারপরে ভূত, হ্যাঁ, দারিদ্রতা, তারপরে আপনার ডাকাত, এবং ভূমিকম্প, হ্যাঁ, এগুলো নিয়ে সে ভয় পায়। এটা হচ্ছে সেকেন্ড গ্রেড রেমেডি। তারপরে আসেন সিম্প্যাথেটিক। ফসফরাসের রোগীরা প্রচুর সিম্প্যাথেটিক। কেমন সিম্প্যাথেটিক? আপনি যদি কেঁদে কেঁদে তার কাছে কিছু বলেন, তার কাছ থেকে সব হাসিল করা যাবে। তবে পষ্টিকামের মতো না। পষ্টিকাম যে সিম্প্যাথেটিকটা, পষ্টিকাম হচ্ছে তার নিজের স্বার্থের কথা চিন্তা করবে না, সব উজাড় করে দিয়ে দিবে। পষ্টিকামের পেশেন্ট আমার কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমি তাকে দিয়ে দিলাম। কিন্তু ফসফরাসের রোগীরা কিন্তু উদার, কিন্তু সে কিন্তু নিজেকে রিজার্ভ রেখে উদার। মানে সে নিজেকে, নিজেরটা আগে সম্বল করবে, তারপরে সে অন্যকে দিবে। ফসফরাস কিন্তু সিম্প্যাথেটিক, অন্যের কথায়, অন্যের কাজে সে প্রচুর সিম্প্যাথেটিক। যদি দেখা গেল যে তার নিজেকে মোটামুটি দেওয়ার মতো হয়ে গেছে, তাইলে সে বাকি সবকিছু সে উজাড় করে দিয়ে দিবে। সেখানে কিন্তু তার কোনো প্রকারের কোনো ভয় নেই। এবং শুধু তাই না, ফসফরাসের রোগীরাও কিন্তু কান্না করে। পাঁচদিনও কান্না করে, ফসফরাসও কান্না করে, লাইকোপিডিয়ামও কান্না করে, মেডোরিনামও কান্না করে। কিন্তু ফসফরাসের কান্নাটা কি? ফসফরাসের কান্নাটা হইতেছে যেমন মানে একটু সহানুভূতি পাওয়ার কান্না। কেমন কান্না? ধরেন বউ এবং শাশুড়ি, হ্যাঁ, তো শাশুড়ি বউকে আদর করতেছে বেশি বেশি। এটা কারণ কি? কারণ শাশুড়ি চিন্তা করে যে আমি তো আর কিছুদিন আছি, বুড়া হয়ে যাব, যখন বৃদ্ধ হয়ে যাব তখন যেন আমার বউ আমার একটু অবলম্বন হয়, মানে আমার বৌমা যেন আমাকে বৃদ্ধ বয়সে যেন আমাকে ভালোবাসে। এই যে যে একটা দেখেন, এই যে যে একটা স্বার্থ, হ্যাঁ, নিজেকে স্বার্থ, নিজেকে বুঝার স্বার্থ, এই স্বার্থকতা থেকে কিন্তু ফসফরাস কাটে। মানে কি? অন্যকে, অন্যের দিকে অ্যাট্রাকশন হওয়ার জন্য। হ্যাঁ, কারণ ফসফরাসের রোগীরা কিন্তু খুব অ্যাট্রাকটিভ। আমি এখানে আবার একটু বলি, ফসফরাস এটা দেখতে কেমন? একটু শাইনি না? চকচক করে কিন্তু। আপনি যখন কয়েকটা বস্তুকে একসাথে রাখবেন, তার মধ্যে যদি চকচকা বস্তুকে রাখেন, তাহলে কি ওর দিকে কিন্তু দৃষ্টিটা বেশি যাবে। তার মানে এটা শাইনি কারণে কিন্তু ফসফরাসের রোগীরা সবসময় অন্যকে, নিজেকে অ্যাট্রাকটিভ করে, এবং অ্যাট্রাকটিভ করার জন্য কিন্তু তারা যে কাপড় টাপড় পরে, তারপরে ধরেন যে ফসফরাসের রোগীর যদি মেয়ে হয়, তাহলে কিন্তু তারা একটু রঙিন কাপড় পরতে পছন্দ করে। একটু টিপ টিপ লিপস্টিক দিবে, দেখা যাবে একটু লাল বা একটু মেরুন কালার, চকচকা কালারের লিপস্টিক সে দিতে পছন্দ করবে। এবং তার কালারফুল ড্রেস তার পছন্দ থাকবে। হ্যাঁ, তার সে কিন্তু কালো, নীল, সবুজ, একটু হালকা ড্রেস, এগুলা কিন্তু সে পছন্দ করবে না, এগুলাকে সে অ্যাভয়েড করবে। কারণ সে চায় যে আমাকে যেন সবাই অ্যাট্রাকশন করুক এবং আমাকে যেন অ্যাট্রাকটিভ লাগে। হ্যাঁ, এরকম একটা টেন্ডেন্সি ফসফরাস পেশেন্টের মধ্যে থাকবে। তারপরে কি? গুলিবাই, মানে হইতেছে খুব সরল। এরা সরল কারণে কিন্তু এই যে যখন তখন গাল,
তার মনের কথা অন্যের কাছে বলে ফেলে, যেটা কিন্তু ন্যাট্রামিউল পারে না, যেটা পালসেটিলাও বলে। পালসেটিলাও বলে, কিন্তু পালসেটিলা কিন্তু খুব সহজে ফ্রি হয় না। একবার যদি ফ্রি হয়ে যায় তাহলে সে বলে ফেলবে। আর ফসফরাস কি করবে, সে ফ্রি তো হবেই এবং অন্যকেও সে ফ্রি বানাই ফেলবে। এটা হচ্ছে ফসফরাস, যে আমি তো ফ্রি এবং অন্যজনকেও সে ফ্রি বানাই ফেলে, এবং মনের সমস্ত কথা কিন্তু সে খুলে বলে। এরকম ধরনের কিন্তু অতি সরলতার মাইন্ড কিন্তু ফসফরাসের আছে। অ্যান্সার স্লোলি, ফসফরাসের পেশেন্টদের সাথে কথা বলো, ওরা খুব স্লোলি, একদম হালকা করে, খুব স্লো ধীর গতিতে অ্যান্সার দেয়। বাট এরা চটপটে, চটপটে মানে কি, তার কাজকর্ম চটপটে। তখন সে কথা বলবে তখন খুব ধীর সম্পন্ন হয়ে কথা বলবে, কারণ তাদের বুদ্ধিমত্তা, তাদের বিচক্ষণতা, তারা তো শার্প ব্রেন। ফসফরাসের পেশেন্টদের কিন্তু ব্রেন থেকে খুব শার্প। এরা মেধাবী হয়, খুব মেধাবী হয় এবং খুব দর্শনদারী হয় এই ফসফরাসের রোগীরা। তারপরে আমি জেনারেল কি, তার ওটস, অর্থাৎ তার কোন জিনিসটা খারাপ, যেমন তার খারাপ হচ্ছে সে যখন ফাস্টিং করে। ফসফরাসের রোগীরা কিন্তু ফাস্টিং করতে পারে না, অর্থাৎ রোজা রাখতে পারে না, বা না খেয়ে থাকতে পারে না। না খেয়ে থাকলে এদের সকল বিক্রি হয়। ওই যে তাদের একটা খাবারের একটা অদম্য ইচ্ছা আছে, রেভেনাস হাঙ্গার, যার কারণে তারা কিন্তু না খেয়ে থাকতে পারে না। তারপর আবার কি, তারা হচ্ছে যে সাইটে ব্যথা সেই সাইটে সে শুইতে পারে না, বিশেষ করে লেফট সাইড। হ্যাঁ, লেফট সাইডে সে শুইতে পারে না, লেফট সাইড শুইলেই তার অবস্থাটা খারাপ হয়ে যায়। এবং সে কোনো কিছু খেলে তার ওটস চারটে হচ্ছে তার স্পাইসি ফুড, এবং ওয়ান ফুড মানে একটু স্পাইসি, মানে তো আমরা জানি এই যে তৈলাক্তযুক্ত খাবার, ভাজা পোড়া, এই তৈলাক্তযুক্ত খাবার বা ভাজা পোড়া বা ওয়ান ফুড এবং লবণযুক্ত খাবার যদি খায়, তাহলে কিন্তু তার মানে খারাপ লাগে, তার উগ্রতা বৃদ্ধি পায়। এমিনেশনটা কি, এমিনেশন হচ্ছে সে যখন কোনো কিছু খায় তখন তার ভালো লাগে, মানে ওই রোগটার অবস্থানটা একটু ভালো দিকে থাকে। ওটস হইতেছে যে তার খারাপ লাগে, আর এমিনেশন হইতেছে যে এই যে খারাপ লাগতেছে। ধরেন তার ফাস্টিং এ তার খারাপ লাগে, সে ফাস্টিং করতে পারে না, তার মানে কি, তার খেলে তার ভালো লাগে, এমন হয়। আবার ধরে যে এক সাইডে শুলে তার মানে মাথা ব্যথা করে, সে যদি ওই টাইমে উঠে যদি খায় তাহলে তার ব্যথাটা কমে যায়, মানে অ্যাবডোমেন পেইনটা। তাহলে এটা হতেছে এমিনেশন, হচ্ছে তার খেলে তার এমিনেশন ভালো লাগে। এবং কি, যদি সে ঠান্ডা পানি পান করে, কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, ঠান্ডা পানি খায়, বা যদি একটু ঘুমালেও তার ভালো লাগে। এবং আরেকটা জিনিস আছে ফসফরাসের মধ্যে, সেটা হচ্ছে রাবিং দ্য এফেক্টিভ পার্ট। যে পার্টটাতে সে ক্ষতিগ্রস্ত হয় বা যে পার্টটাতে সে ব্যথা পায়, সেখানে যদি হালকা করে কেউ রাবিং করে দেয়, তাহলে কিন্তু সে অনেক ভালো বোধ করে। হালকা রাবিং মানে চাপ না, চাপ না, ঘষো না, হালকা একটু অল্প ছোঁয়া, আমরা যেভাবে একটু ঘষে ডলে দেই, হালকা মানে ছুঁয়ে দিয়ে এরকম আলতো ছোঁয়া দিলে সে কিন্তু বেটার ফিল করে। অ্যাগ্রাভেশনটা কি হয়, এখানে আমরা দেখলাম অ্যাগ্রাভেশনটা কি হবে, টু লাইট অ্যাগ্রাভেশন, মানে হচ্ছে কি সন্ধ্যায়, তার প্রত্যেকটা রূপ কিন্তু সন্ধ্যায় পারে। হ্যাঁ, সন্ধ্যায় পারে, এবং আর কি, এই তো সন্ধ্যার দিকে তার বৃদ্ধি পায়, এবং সারাদিনের সে যদি না ঘুমায়, হ্যাঁ, জেগে থাকে, তাহলে তার সব রোগ লক্ষণগুলি বৃদ্ধি পায়। আচ্ছা, এবার আসো আমি হেড কি, অ্যাপিস্টেক্সিস, অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়া। আমি যেটা বললাম যে একদম ছোটবেলা থেকে যদি কারো শুনেন যে ফ্রিকুয়েন্টলি ঘন ঘন নাক দিয়ে রক্ত পড়ছে। এবং আরেকটা জিনিস আমরা জেনে নেই, ফসফরাসের ব্লাড কিন্তু লাল, টকটকে লাল। হ্যাঁ, টকটকে লাল, এটা এখন তার অশ্বর কারণে ব্লিডিং হতে পারে রেড কালারের, বা তার মিনিস্ট্রেশনের কালার ব্লিডিং হতে পারে রেড কালারের। অ্যাপিস্টেক্সিস, নাক দিয়ে রক্ত পড়তেছে, এটা কালার অফ ব্লিডিং হতে পারে রেড কালারের। যদি কোনো ব্রাইট রেড কালার থাকে, ফ্লুইড ব্লাড, এবং ব্লাডটা যদি ফ্লুইড হয় এবং যদি নাক দিয়ে ব্লিডিং হয়, তাহলে কিন্তু একবার ফসফরাসের কথা ভাববো। এবং আরেকটা বিষয়, যাদের এই যে ডেন্টালের কাছে যায়, দেখা যাচ্ছে দাঁত থেকে রক্ত পড়তেছে, দাঁত থেকে রক্ত পড়তেছে, আমি বলছি যে কোনো ডেন্টিস্টের কাছে দাঁত তুলে আনার পরে কিন্তু আর্নিকা খুব সহজ একটা রেমেডি। কিন্তু এখন দাঁতের মাড়ি দিয়ে একটা রক্ত পড়ছে, বিশেষ করে যে ডেঙ্গুর সময়। হ্যাঁ, এটা আমি কিন্তু আজকে একটা পেশেন্ট পাইনি। হ্যাঁ, যে যার দাঁত দিয়ে মাড়ি দিয়ে ব্লাড পড়তেছে, একদম তাজা রেড কালারের ব্লাড, সেক্ষেত্রে কিন্তু ফসফরাস খুব ভালো একটা রেমেডি। তারপরে কি, তার এক্সেসিভ ব্লিডিং। হ্যাঁ, এটা তো বললামই, যে কোনো জায়গা থেকে তার খুব অল্পতে ব্লিডিং হয়ে যাবে। দেখা যায় যে একই কাজ হয়তো, বা কেউ একটু হুচট খাইছে, দেখা যাবে যে একটু হুচট খাইছে, তার ভিতর থেকে তার ব্লিডিং শুরু হয়ে গেছে। আবার অন্য যদি একই হুচট খাইছে, তার মধ্যে কোনো সমস্যা হয়নি, বা একটু ব্লাড দিতে গেছে, দেখবেন যে
চাপ দিয়ে ধরে থাকা যাবে না। তো ব্লাড দেওয়ার কারণে তার এত পরিমাণে ব্লিডিং হইতেছে, মানে সে চাপ দিয়ে ধরে থাকবে, তারপর তার ব্লিডিং কমবে না। মানে কি এক্সেসিভ ব্লিডিং, মানে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি, যেটা বললাম হেমোরেজ টেন্ডেন্সি, মানে একবার শুরু হয়ে থামতে চায় না। এর জন্য কিন্তু এই যে আমাদের এই যে ডেঙ্গুর সময় যাদের প্লেটলেট কমে যায়, কমে যাওয়ার পরে যাদের ব্লিডিং শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু ফসফরাস ভালো একটা টেকনিক। ফসফরাস দিয়ে কিন্তু অনেকটাই উপকৃত হয়। আর তাদের হচ্ছে কি ড্রাই লিভ, মানে তাদের কিন্তু ঠোঁটটা শুকনো থাকে। হ্যাঁ, ফসফরাসের এটা দেখারই আর কি। ঠোঁটটা শুকনো থাকে, শুধু ঠোঁট না, তাদের জিহ্বাটাও শুকনো থাকে। জিহ্বাটা শুকনো থাকে, বিশেষ করে একই কোনো রোগের ক্ষেত্রে। হ্যাঁ, একই কোনো রোগের ক্ষেত্রে কিন্তু তাদের ঠোঁট এবং জিহ্বা খুব শুকনো থাকে। থ্রট, এবার আসলে গলাটা কি হর্সনেস, মানে কি একদম গলা ভাঙা, আমরা যেটাকে বলি, যে কথা বলতে 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 গলা ভেঙে গেছে। ফসফরাস চমৎকার, কষ্টিকামও আছে, কষ্টিকামও আছে, ফসফরাসও আছে, ভিটামিন ডি খুব চমৎকার। তো ইউজুয়ালি যদি সে মানে কোনো মানে কথা বলতে বলতে যদি দেখা যাচ্ছে তার গলায় পেইন হচ্ছে, এবং পেইনের সাথে কি তার গলা ভেঙে গেছে, কোনো কারণে হয়তো একটু ভয় যে চাপ পড়ছে, হয়তো চিৎকার করে কাউকে ডাকছে, বা কোনো কারণে হয়তো চাপ পড়ছে, এবং সেই সাথে তার কি হচ্ছে, পেইন হচ্ছে, তাহলে কিন্তু আমরা যেটাকে বলি ল্যারিনজাইটিস। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু ফসফরাস খুব ভালো একটা কাজ করে। আর সেনসিটিভ পেইন, এবং যদি মানে টাচ করলে, মানে বাইরে থেকে টাচ করলেও যদি সে ব্যথা অনুভব করে, আর যদি সাথে যদি তার কফ থাকে, তাহলেও কিন্তু এই গলার ব্যথাটা কিন্তু এই ফসফরাসে খুব ভালো কাজ করে। গ্যাস্ট্রিক কি পেপটিক আলসার থাকে, ফসফরাস পেশেন্টদের পেপটিক আলসার থাকে, এবং এটা কি হেমাটোমা, মানে এবং হেমোরাইজ হয়, এবং এটা ব্লাডটা রেড কালারের। আমি প্রথমেই বলেছি যে টুকটুকে রেড ব্রাইট কালার, সেজন্য খুবই উপকারী। আর একটা কি হচ্ছে, তার হচ্ছে বমি বমি ভাব থাকে এবং বমি হয়, ম্যাক্সিমাম বমি বমি ভাব থাকে, বমি হবে, এবং সেটা কি করবে, খাবারের আগে এবং খাবারের পরে যদি সে লিকুইড গরম জাতীয় কোনো উষ্ণ জাতীয় কোনো খাবার খায়, তাহলে তার ভিতরে বমি বমি ভাব লাগে এবং বমি হয়েও যায়। হ্যাঁ, এটাও একটা পেশেন্টের দেখা যায় যে প্রেগনেন্সি কন্টিনিউ করার সময় আমরা যে কখনো জিজ্ঞাসা করি, যদি পেশেন্ট বলে যে যদি হালকা একটু গরম ভাত খাই বা একটু গরম দুধ খেলে সাথে সাথে বমি করে দিই, একটু হালকা গরম উষ্ণ খাবার, ঠান্ডা না, বিশেষ করে দুধটা খেলে সে বমি করে দিবে, এটা কিন্তু বুঝতে হবে। আরেকটা হচ্ছে কি অ্যাপেটাইট রেভিনাস, মানে প্রচন্ড অদম্য ক্ষুধা, যেটা বলছি যে একবার খেলে তার পেট ভরে না, বারবার তার মনটা খেতে চাই। ইভেন মানে বিশেষ করে তার হইতেছে রাতের বেলা এই ক্ষুধাটা রাখবে কি মধ্যরাতে, রাতের বেলা সে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে দেখবেন যে সে মানে ইয়ে খাচ্ছে, ভাত ভাত বা অন্য কিছু খাওয়ার একটা ক্র্যাভিং যাবে। এবং আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি, ফসফরাসের রোগীরা কিন্তু রাত্রে যতবার উঠবে ততবার কিন্তু পানি খাবে, এবং তারা কিন্তু পানি বোতল নিয়ে রাখবে মাথার কাছে, ঠান্ডা পানি পছন্দ করে, এবং বারবার সেটাকে খাওয়ার চেষ্টা করবে। তারপরে কি যদি আবার ক্ষুধাটা অনেক দিন পর্যন্ত থাকে, মনে করেন যে হয়তো সে খাবার খেতে পারলো না, তাহলে কিন্তু তার মাথা ব্যথা হয়। এবং এর জন্যই কিন্তু ফসফরাসের রোগীরা কিন্তু মানে রোজা করতে পারে না, তার জন্য খুব কষ্ট হয়, কারণ রোজা করলে দেখা যায় যে ক্ষুধার কারণে তাদের মাথা ব্যথা শুরু করতে চায়, ক্ষুধা পেট থাকলেই। আবার যখন থাকে, জ্বর থাকে, হ্যাঁ, জ্বরের সময়ও দেখা যায় যে ফসফরাসের রোগীরা খাচ্ছে, যে না খাওয়া বাদ দিচ্ছে বা তাদের একটু ক্ষুধা লাগছে, তাদের জ্বর বৃদ্ধি হয়ে যায়। তার মানে খাওয়ার সাথে ফসফরাসের রোগীতে কিন্তু একটা মানে একটা অদম্য ইয়ে আছে। আর আমি তো বলেছি ক্র্যাভিং, অলরেডি বলেই ফেলেছি। আরেকটা বিষয় হচ্ছে যে তারা খুব মানে ঠান্ডা জাতীয় খাবার পছন্দ করে, এমনও হয় যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে তারা খাচ্ছে, এটা আছে। আর কি কি তাদের হতে পারে, তাদের হতে পারে লিভার কন্ডিশন, তাদের হতে পারে কোলেসাইটিস, তারপরে হতে পারে সোরিয়াসিস, হেমোরাইডস, তারপরে হ্যাপাটিক, এগুলি বিভিন্ন ধরনের রোগ কিন্তু, আলসারেশন, পেপটিক আলসার, এগুলি ধরনের রোগ কিন্তু এই ইয়েতে হতে পারে। ইউরোজেনিটালে কি তার হচ্ছে কি ইনভলেন্টারি ইউরিনেশন, কাশির সাথে, এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। আপনি দেখবেন পেশেন্টকে জিজ্ঞাসা করবেন, দেখা যখন কাশে, হঠাৎ করে কাশতে গেলে কি আপনার কাপড় নষ্ট হয়ে যায়, রোগীরা বলবে যে হ্যাঁ আমি যখন একটু কাশি আর একটু করে কাশ, তাদের বুকের ভিতরে সাই 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 একটু কাশ সবসময় থেকে যায় এবং সে যখনই কাশে তখন কিন্তু তার এই কাপড় নষ্ট হয়ে যায় কাশির সাথে। হ্যাঁ, আরেকটা কি হচ্ছে, যাদের ইউটেরাইনে ফাইব্রয়েড আছে, হ্যাঁ, যাদের ইউটেরাইনে ফাইব্রয়েড আছে বা ইউটেরাইনে প্রলাপস আছে, তাদের কিন্তু ফসফরাস খুব ভালো একটা রেমেডি। আরেকটা হচ্ছে তাদের হচ্ছে সেক্স ড্রাইভ ইনক্রিজ, মানে হচ্ছে যে তাদের মানে ওরা আর কি
ইয়েটাকে মানে কি বলবো আর কি, মানে সেক্সটাকে একটু মানে ওদের প্রচন্ড অদম্য ইচ্ছা, সেক্সুয়াল রিলেশনটাকে ওরা খুব এনজয় করে এবং ওদের সেক্স থাকে প্রচুর। বাট যদি বেশি একটা মানে সেক্সুয়াল কাজে ইনভলভ থাকে তাহলে কিন্তু অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, বাট ওদের অদম্য ইচ্ছা থাকে। যেমন সিপিআর একদমই নাই। হ্যাঁ, পালসিটিলারটা হয়তো কিছু আছে সাপ্রেস, কিন্তু ওরা খুব সেক্সি হয়। মোট কথা ফসফরাসের পেশেন্টদের মহিলাদের ওরা একটা সেক্সি মহিলা। হ্যাঁ, যেটা হয়তো শুনতে খারাপ শোনা গেলেও আমাকে আসলে বোঝানোর স্বার্থে আমাকে ল্যাঙ্গুয়েজটা ইউজই করতে হইলো। এরকম একটু থাকে। তারপরে কি হইতেছে, মেট্রোরেজিয়া থাকবে এবং সাথে কি ব্লাড থাকবে, পোর্টেড থাকবে। আমি এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করবো, কারণ ফিমেল অধ্যায় আমাকে আছে, তখন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। চেস্টে কি ওই যে সাই 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 যেটা বললাম, রিকারিং রেসপিরেটরি ইনফেকশন, সাই সাই, এবং কি হবে সাথে তার একটা কাশি, এই যে খুশু খুশু একটা কাশি, এরকম একটা ভাব কিন্তু তার মধ্যে থাকবে। আর তার গলার ভিতরে একটু টিকলিং সেন্সেশন, মানে একটু সুসুরি সুসুরি। সে বলবে যে আমি যখন কাশি তখন আমার মনে হয় যে একটু একটু কাশিটা একটু মানে একটু কেমন একটু টিকলিং সেন্সেশন, মানে সুসুরি লাগে গলার ভিতরে। হ্যাঁ, এটা তার ভিতরে থাকবে। এবং তার হার্টের সমস্যা, তারপরে যদি কখনো কাশতে কাশতে তার গলা দিয়ে ব্লাড বের হয় বা নাক দিয়ে কখনো ব্লাড বের হয়, সেটা যদি রেড কালারের হয়, তাহলে আমরা ফসফরাসের কথা চিন্তা করব। এবার আসি স্কিন। স্কিনটা কি, ওর স্কিন খুব ড্রাই। আমি তো প্রথমে বলছি যে তার ঠোঁটও ড্রাই, তার জিহ্বাটাও ড্রাই এবং স্কিনটাও ড্রাই। এবং কি এর জন্য কিন্তু সোরিয়াসিস রোগী, হ্যাঁ সোরিয়াসিস রোগী যাদের একজিমা, তারপরে আপনার অ্যালার্জি বা ড্রাই সোরিয়াসিস, এই ক্ষেত্রে কিন্তু ফসফরাস খুব ভালো একটা রেমেডি। এবং দেখা গেছে কি তার ইচিং হয় এবং কোথায়, বিশেষ করে রাতে, মাথা চুল দিকে রাতের বেলায় খুব চুলকায়, মাথা চুলকাবে রাতের বেলায়। এবং তার স্কিনটা ড্রাই কারণে কিন্তু রাতে সব প্রবলেম বৃদ্ধি পায়। হ্যাঁ, স্লিপ। এবার আসি ঘুম। তাদের ঘুম কেমন, তাদের ঘুমটা এজ ইউজাল নর্মালি ঘুম, কিন্তু তারা একটু ঘুমাইলেই হ্যাঁ খুব ফ্রেশ অনুভব করে, রিফ্রেশ অনুভব করে। এবং তারা কি আর বেশিরভাগ সময় কিন্তু রাইট সাইড হয়ে ঘুমাবে। হ্যাঁ, ডান পাশ হয়ে ঘুমাবে। আর এটা ডান পাশ হয়ে ঘুমাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে তাদের ঘুমের মধ্যে হেঁটে যাওয়ার অভ্যাস আছে, যেটাকে আমরা সোমনাম্বুলিজম বলি। হ্যাঁ, হয়তো বা সে এক জায়গায় ঘুমাইছে, দেখা যাবে যে ঘুমায় অন্য রুমে চলে গেছে, নিজেও জানে না। সে বলবে যে আমি তো ঘুমাইলে আমার ঘুমের মধ্যে হাঁটা চলা করা বা কথা বলার একটা অভ্যাস থাকে। এবং ঘুমের মধ্যে ট্রাকিং ইন স্লিপ, মানে সে ঘুমায়, ঘুমের মধ্যে কথা বলে তারপরে একজনের বেড থেকে অন্যজনের বেড পর্যন্ত চলে যায়। তারপর অনেক সময় দেখা যায় যে সিংহভাবে মিউজিয়ামে রুগীদের কিন্তু রাতে ঘুমের মধ্যে বেঁধে রাখতে হয়, কারণ তারা ঘুমের মধ্যে হাঁটাচলা করে এর জন্য। তো এই সমস্যাগুলি সাধারণত ফসফরাস পেশেন্টের মধ্যে থাকে। এবার আমি আসি চিলড্রেন, অর্থাৎ শিশু কিভাবে হবে, একটা ফসফরাসের শিশু কেমন হবে। একটা ফসফরাসের শিশু, তাকে আমি বলেছি যে তার দেখতেও এরকমই চঞ্চল, মুখের ভিতরে ভাব, দেখা যাবে যে চুলগুলি সিল্কি থাকবে, তার নাকটা সুঠাম থাকবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফসফরাসের শিশুরা এত হাস্যোজ্জ্বল হবে, এত দুষ্ট হবে, যে তারা সবসময় মনে করেন যে সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে আপনি তো ট্রেনে একটা ফসফরাসের পেশেন্ট নিয়ে উঠছেন, একটা ফসফরাসের পেশেন্ট ট্রেনে আসে, দেখবে যে ও এক পথে থেকে আরেক পথে দৌড়ায় যাচ্ছে, সবার সাথে খুব দ্রুত ফ্রেন্ডশিপ তৈরি করছে। হ্যাঁ, এটা থাকবে তার মধ্যে, খুব দ্রুত ফ্রেন্ডশিপ। এবং তাকে শুধু তাই না, যখন সে কান্নাকাটি করবে, যদি আপনি তাকে তুলে নিয়ে একটু ঘুরেন বা একটু হাঁটেন, সে কিন্তু মুহূর্তের ভিতরে কান্নাটা খাওয়াই দিবে বাচ্চাদের মধ্যে। হ্যাঁ, এটা বাচ্চাদের মধ্যে থাকে। এবং আরেকটা কি থাকে ফসফরাসের বাচ্চাদের মধ্যে, ফসফরাসের বাচ্চারা কিন্তু এখানেও কিন্তু তাদের রেবেনাস হাঙ্গার থাকে, অনেক খায়, কিন্তু খাওয়ার পরেও তাদের বডি ফিটনেস কিন্তু ক্যালকুলেট কারোর মতো না, মোটা তাদের হয় না, তারা কিন্তু স্লিমই থাকে ফসফরাসের পেশেন্টদের মতো। আর এরাও কিন্তু ফসফরাসের ছোট বাচ্চারাও কিন্তু এরা মানে করে বলতে থেকে কিন্তু ভয় পায়। ছোট বাচ্চারাও দেখা যাবে যে ধরে বলতে থেকে ভয় পাবে। আর রাতে ঘুম যদি ভেঙে যায়, তাহলে কিন্তু বাচ্চারা পানি পান করতে চায়, পানি খেতে চায় এবং ঘন ঘন পানি খায়। এবার আসি, যেহেতু আমি মহিলা ডাক্তার, তো আমার কাছে তো মহিলাদের বিভিন্ন সিমটম নিয়ে লেকচার দিতে হবে। এবার আমি আসি যে ফসফরাসের নিউট্রিশনটা কি হবে। হ্যাঁ, একটু খেয়াল করি নিউট্রিশনটা কি হবে। নিউট্রিশনটা হবে টু আর্লি টু প্রফিউজ অ্যান্ড অফ টু লং ডিউরেশন।
এবং সাথে পেট ব্যথা, অর্থাৎ তার মেনস্ট্রুয়েশনটা তাড়াতাড়ি হবে, প্রচুর পরিমাণের হবে এবং সেটা অনেক দিন পর্যন্ত থাকবে, দীর্ঘস্থায়ী পর্যন্ত থাকবে এবং সাথে তার পেট ব্যথা থাকবে। এটা হচ্ছে ফসফরাসের লক্ষণ। আর সাথে আর কি থাকবে, অনেক সময় দেখা যায় যে খুব আর্লি হবে আর খুব অল্প পরিমাণেও হতে পারে, মানে প্রফিউজ হলে লং টাইম থাকবে, আর অল্প পরিমাণের হয় তাহলে সেটা ওয়াটারি হবে, মানে পানি পানির মতো, তার যে পিরিয়ডের যে স্ট্রেনটা সেটা মনে হবে ওয়াটারের মতো। হ্যাঁ, এবং সাথে তার পেট ব্যথা থাকবে, পেট ব্যথা থাকবে। আর যদি কারো মিনসে সাপ্রেসড থাকে, হ্যাঁ, এবং দেখা যায় যে অনেক মহিলারা আছে যারা হয়তো বেবি কন্টিনিউ করছে, প্রেগনেন্সি কন্টিনিউ করছে, বেবি হয়েছে কিন্তু বেবিকে ব্রেস্ট ফিডিং করায় নাই কোনো কারণে, তার হয়তো ফিগার নষ্ট হয়ে যাবে। কারণ এরা কিন্তু খুব মানে রূপ সচেতন, ফসফরাসের পেশেন্টেরা কিন্তু খুব রূপ সচেতন, কারণ ওই যে অ্যাট্রাকটিভ, তারা কিন্তু তাদের মানে দেহ দিয়ে বা তাদের রূপটাকে দিয়ে কিন্তু অনেক অ্যাট্রাকশন করতে চায় ফসফরাসের পেশেন্টরা। এবং এই জন্য কিন্তু অনেক ফসফরাসের রোগীরা আছে যে যাদের ফিগার নষ্ট হয়ে যাবে কারণে কিন্তু বেবিদেরকে মানে ব্রেস্ট ফিডিং করায় না। এই যে ব্রেস্ট ফিডিং করাইলো না, এই না করানোর কারণে যে তার ভিতরে যে একটা মানে মিল্কটা যে সাপ্রেসড হইলো, এই সাপ্রেসড কারণে কিন্তু অনেক দেখা যাচ্ছে যে পেশেন্টদের ভিতরে মাসিকের একটা গন্ডগোল দেখা যায়, একটা পিরিয়ডের গন্ডগোল, হয়তো ইরেগুলার হচ্ছে, হয়তো প্রচুর পরিমাণে হচ্ছে, হয়তো স্ক্যান্টি হচ্ছে, বা ফ্লোটেড হচ্ছে। হাউএভার যেটাই হোক, এই সাপ্রেশনের কারণে কোনো সমস্যা হলে তাহলে কিন্তু ফসফরাস একবার চিন্তা করা যায়। এবং আরেকটা কি, মানে ডিসচার্জ হবে দুইটা পিরিয়ডের মাঝখানে, 2 মাসিকের মাঝখানে, পিরিয়ডের মাঝখানে ওদের একটু ডিসচার্জ হয়। হ্যাঁ, 15 দিন পর পর ডিসচার্জ হয় এবং এটা কালারটা হবে লেকুরিয়ার কালারের মতো। হ্যাঁ, লেকুরিয়ার যেরকম একটা পেল কালার থাকে এরকম একটা কালার কিন্তু এদের মধ্যে হয়ে থাকে। বিফোর মেনস্ট্রুয়েশন, হ্যাঁ বিফোর মেনস্ট্রুয়েশন মানে মেনস্ট্রুয়েশনের পরে তার কি হবে, মেনস্ট্রুয়েশনের পরে কি হবে, তার পেট ব্যথা থাকবে, লিপোরিয়া থাকবে এবং উইপিং মোড থাকবে। উইপিং কি, তার মনটা খুব মনমরা, এমনিতে কিন্তু ফসফরাস আশ্চর্য, খুব চঞ্চল কথা বলে, কিন্তু যখন তার পিরিয়ড ভালো হয়ে যাবে তখন কিন্তু তার ভিতরে একটা উইপিং মুড থাকবে এবং ফ্রিকোয়েন্টলি তার মানে কি হবে, হ্যাঁ, ইউরিনেশন খুব ঘন ঘন সে বাথরুমে যাবে, সে বলবে যে আমার খুব ঘন ঘন বাথরুমে যাচ্ছে, এবং এমন হতে পারে তার তালু সোয়ালিং হয়ে যাবে, ফুলে যাবে, তালু ফুলে যাবে, ফিডিং হবে এবং সেখান থেকে কি হবে তার মানে আলসারও হয়ে যেতে পারে তালুতে, কত মুখের ভিতরে কত কত আমরা দেখি অনেক সময় জালি মতন মতো হয়, এটা কিন্তু হয়। তারপরে আমি আসি ডিউরিং মেনস্ট্রুয়েশন। ডিউরিং মেনস্ট্রুয়েশনে কি হবে, ডিউরিং মেনস্ট্রুয়েশনে সে খুব এনজাইটি ফিল করে, মানে খুব উদ্বিগ্ন থাকে, খুব উদ্বিগ্ন থাকবে, খুব ঘুমাবে, ঘুম ঘুম একটা ভাব থাকবে তার মধ্যে, তারপরে একটা দুর্বলতা ভাব থাকবে এবং কি হবে তার ভিতরে ভায়োলেন্ট নসিয়া, খুব বমি ভাব হবে, বমি ভাব না বমিও হতে পারে, সাথে তার কলিক পেইন থাকবে, মানে পেট ব্যথা থাকবে এবং সবসময় সে ভাববে যে আমার পেট এমটিনেস, মানে একদম খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে, ক্ষুধার্ত একটা ভাব। এবং সে তার ওভারিতে পেন অনুভব করবে, হ্যাঁ, পিরিয়ড হওয়ার সময় তার ওভারিতে পেন অনুভব করবে, প্রচুর ওভারিতে পেন, এবং তার ম্যামিতে অর্থাৎ ব্রেস্টে সে পেন অনুভব করবে পিরিয়ডের সময়, এবং পিরিয়ডটি হবে তার একদম রেড কালার। এবং এমনও হতে পারে যে তার পালপিটেশন হবে, মানে হার্টের পালপিটেশনটা বেড়ে যেতে পারে এই ফসফরাসের রোগীদের। তো ওই টাইমে যদি বজ্রবিদ্যুৎ থাকে, দেখা গেল যে পিরিয়ড চলাকালীন হয়তো আকাশ খারাপ বা বজ্রবিদ্যুৎ হলো, তাহলে কিন্তু সে ভয়ে কিন্তু তার আরো বেশি পরিমাণে প্রয়োজন হয়ে যায়। জিজ্ঞাসা করে তারা ফসফরাসের বলবে যে হ্যাঁ বজ্রবিদ্যুৎ তখন হয়, ওই টাইমে যদি আমার পিরিয়ড থাকে তাহলে দেখা যায় যে আমার আরো প্রচুর পরিমাণে ব্লিডিং হয় ফসফরাসের রোগীদের। আফটার মেনস্ট্রুয়েশনে কি হবে, তার খুব গ্রেট উইকনেস এন্ড এনজাইটি, অর্থাৎ তার খুব মানে দুর্বল এবং একটা উদ্বিগ্ন ভাব থাকবে, এবং তার হচ্ছে কি সব থেকে যেটা বেশি হচ্ছে সে হচ্ছে অ্যাভারশন টু সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ সে মানে ইন্টারকোর্সটা করতে কিন্তু সে বাধা দেবে, ওই টাইমটাতে তার ভালো লাগবে না তার হাজবেন্ডের সাথে সেক্সুয়াল একটা লাইফ লিড করতে, সে এটাকে অ্যাভয়েড করবে প্রচুর পরিমাণে। আর একটা হচ্ছে কি তার চোখের চারদিকে ব্লু রিং ওয়ার্ম, নীল রঙের ব্লু রিং ওয়ার্ম, অনেক সময় সে কমপ্লেন করবে যে আমার যখন মাসিক শুরু হয় আমি খেয়াল করি মাসিক শুরু করার আগে আমার ব্রেস্ট টেন্ডারনেস হবে এবং দেখা যাবে যে আমার চোখের চারিদিকে নীল নীল রঙের একটা রিং ওয়ার্ম, হ্যাঁ, এবং ওই সময় এটা ফুলে যাবে, মুখ ফুলে যাবে এবং সেটা জ্বালা পোড়া করবে। আর আর একটা জিনিস তাদের হবে, এই যে লিবিয়া মেজরও আমরা চিনি, হ্যাঁ, আমাদের যে ফিমেল জেনেটেরিয়া আছে সেখানে যে লিবিয়া মেজরটা আছে,
এই লিবিয়া মেজরটা কিন্তু এখানে মিল্কি মিল্কি এবং এক ধরনের মিউকাস, অ্যাক্রিট মিউকাস বের হবে। হ্যাঁ, সে বলবে যে আমার পিরিয়ড হওয়ার আগে আমি খেয়াল করি এটা জাস্ট সাদা স্রাপের মতো না, এটা এক ধরনের মিল্কি একটা ডিসচার্জ বের হবে এবং সেটা খুব প্রোডোসিভ। প্রোডোসিভ মানে প্রোডোসিভ মানে কি একদম চলটা ওঠার মতো, মানে হইতেছে কি হেজে যায়, যেখানে রাখে সেখানে হেজে যায়, একদম এই ধরনের লিকোরিয়া তার মধ্যে দেখা যায়। আর সব থেকে বিষয় হচ্ছে যে সে মানে ইয়া করতে পারবে না, সেক্সুয়াল মানে কোনো কাজে তার বিতৃষ্ণা চলে আসবে, কারণ তার এই ফিমেল জেনেটেরিয়াটা ওই সময়ে খুব সেন্সিটিভ থাকে এবং এত পরিমাণ সেন্সিটিভ থাকবে যে সে কিন্তু মানে সেখানে কোনো স্পর্শ সে সহ্য করতে পারবে না এই ফসফরাস পেশেন্টদের। এবার আমি আসি অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া মানে কি, অর্থাৎ যাদের পিরিয়ড অনুপস্থিত বা লেটি হয় বা অনিয়মিত হয় সেদেরকে সাধারণত অ্যামেনোরিয়া বলা হয়। ফসফরাস অ্যামেনোরিয়াটা কি হবে? ফসফরাস অ্যামেনোরিয়া হবে যে তাদের হইতেছে যে মাঝে মাঝে পিরিয়ডটা বন্ধ থাকবে এবং তখন ওই টাইমে তাদের একটা বমি বমি ভাব লাগবে। তার মানে বমি কিন্তু কফের সাথে একটা যুক্ত, এবং এখানেও কিন্তু ওই যে যেটা বললাম যে ব্লু রিং ওয়ান, চতুর্দিকে একটা ব্লু রিং ওয়ান থাকবে এবং এরা এদের 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 মনে দেখা যাচ্ছে যে এদের স্টুলটা খুব কনস্টিপেশন হবে, টয়লেট খুব কনস্টিপেশন থাকবে এবং লং টাইম এই টয়লেটটা খুব হার্ড থাকবে। সে বলবে যে যখন আমার পিরিয়ড হয় না তখন আমার লং টাইম টয়লেটটা খুব টাইট হয়, আমার খুব কষ্ট হয় টয়লেটটাকে পাস করতে। হ্যাঁ, একদম ওই যে ডগ লাইটস, মানে যে ছোট ছোট যে আমরা কি বলি ছাগলে নাদা বলি আমরা যেটাকে, হ্যাঁ ব্রায়ানিয়া এলবার্কিদের মধ্যে যেরকম ছাগলে নাদা, এরকম তার স্টুলটা হবে। এবং সাথে কি থাকবে, তার মাথা ব্যথা থাকবে এবং তার হাত পা গুলো ঠান্ডা হয়ে যাবে এবং দেখা যাবে যে তার এমনও হতে পারে যে তার বুকে একটা টাইটনেস একটা অনুভূতি থাকবে ফসফরাসের রোগীতে, কারণ ওদের সবসময় বুকটা খালি, পেটটা খালি একটা শুষ্কতা ভাব কিন্তু থেকে যায়। এটা গেল তাদের অ্যামেনোরিয়া। এবার আসেন লিকোরিয়া। লিকোরিয়াটা কি হবে? লিকোরিয়াটা হবে খুব ঝাঁঝালো, অ্যাপ্রিট, ক্লোরোসিভ এবং মানে জলে জ্বালা পোড়া, মানে যেখানে তার লাগবে সে বলবে যে আমার লিকুইডটা যে জায়গাটাতে লাগে, যখন ছাইগুলাতে লাগে মনে হয় যে ছাইটা জমে গেল, অ্যাক্রিট মানে অ্যাক্রিট, এই অ্যাক্রিট থাকবে। এবং কি হবে এটা, আর তখন তার কিন্তু সকালবেলা যখন সে ঘুম থেকে উঠবে তখন তার মাথা বলবে যে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমার প্রচন্ড মাথা ব্যথা থাকে, আমি খুব দুর্বলতা অনুভব করি, আমার পেটে খুব পেইন অনুভব হয় এবং আমার লিকুইডে ক্লোরোসিড থাকে এবং সে সময় কিন্তু তার ক্ষুধা ক্ষুধা ভাব থাকে। হ্যাঁ, এবং এর জন্য সে কোনো কিছু খাবার একটা অদম্য আগ্রহ তার মধ্যে থেকে যাবে, খাবার একটা অদম্য আগ্রহ থেকে যাবে এবং এটা খুব মানে আহ মানে এটা স্টুলটা তার পাস হবে খুব দেরিতে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন সে টয়লেটে যাবে তখন তার স্টুলটা খুব মানে কষ্ট হবে আর কি পাস করতে, মানে এখানেও কিন্তু তার কনস্ট্রিকশন গুলো থেকে যাবে এবং খুব ড্রাই, স্টুলটা খুব ড্রাই হবে। তো এই হচ্ছে এই কোরিয়াটা গেল। আর কনকমিটেন্ট আছে যে কোরিয়ার সাথে, যেটা হয়তো আমি এখানে তুলি নেই, এটা দিলে দিলে হয়তো একটু সময় লেগে যাবে। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 700 রেড লাইট সিনড্রোম, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং ডক্টর জর্জ ভিজুলকাস কিন্তু বারবার বলছিলেন যে প্রত্যেকটা মেডিসিনের যে নির্দিষ্ট কিছু মানে একান্তই কিছু বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু তার নির্দিষ্ট সক্রিয়তা। হ্যাঁ, আমরা এখন জেনে নিই, আমি একটু ফসফরাস পড়াইলাম যে ফসফরাসের কি কি বিষয়গুলো একদম গুরুত্বপূর্ণ। যেমন দেখো এখানে পালসেশন, সিঙ্কিং এন্ড বার্নিং ইন দ্য ব্রেন, অর্থাৎ তার কিন্তু ব্রেনে কিন্তু একটু মানে স্টিকিং বা একটা পালসেশন, মানে একটা ধপধপ ধপধপ, হ্যাঁ একটু আওয়াজ বা এরকম একটা অনুভূতি কিন্তু ফসফরাস পেশেন্টের মধ্যে হয়। As soon as water becomes warm in the stomach is throw up, মানে হচ্ছে যে তার মনে হচ্ছে যে তার পেটের ভিতরে মনে হয় গরম পানির ফুটা, এবং এর জন্য কিন্তু সে ওই যে বমি করে, যেটা বারবার বললাম যে সে কিন্তু উষ্ণ খাবার খেলে কিন্তু পেশেন্টেরা, ফসফরাসের পেশেন্টরা কিন্তু বমি করে দেয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে আর কি। এবং উষ্ণ দুধ খেলে একদম মানে টিপ অফ দ্য আইস, যেটা রেড ড্যান্সিংয়ের মধ্যে পড়ে গেছে। এবং ক্রনিক পেইনলেস ডায়রিয়া, এবং যেটা আনডাইজেস্টের কারণে হয়, এবং উইথ মাস্ট ট্রাস্ট ডিউরিং দ্য নাইট। যদি কারো ক্রনিক ডায়রিয়া হয় পেইনলেস, কিন্তু সেটা এটা হবে কি পেইনলেস, এবং যদি যে কোনো খাবারই সে খাক না কেন সেটা তার ডাইজেস্ট হবে না, এবং এটা বিশেষ করে তার
ফার্স্ট ডিউরিং এট নাইট, হ্যাঁ ফার্স্ট ডিউরিং এট নাইটে তার এটা প্রভাবটা বেশি পড়বে। আর ফ্রিকুয়েন্ট ডায়রিয়া যেটাকে আমরা কলেরিয়া বলি, এই কলেরিয়াও কিন্তু এই আমাদের ফসফরাস পেস্টের মধ্যে আছে। এছাড়াও তার কনস্টিপেশন, শোল্ডার লং ড্রাই, হার্ট লাইক স্ট্রোক, তার ডিফিকাল্টি ডিফিকাল্ট মানে হইতেছে তার টয়লেট খুব টাইট, শুকনা অনেকক্ষণ সময় ধরে হয়, তার ফেস শোল্ডার এগুলি কিন্তু আমরা পরে আসছি। কনস্টিপেশন থাকবে, ক্যান নট টক উইথ অ্যাকাউন্ট অফ দিস পেইন ইন ল্যারিংস, অর্থাৎ যখন তার ল্যারিংসটা পেইন হবে মানে ফুলে যাবে, গলা ব্যথা করবে, তখন কিন্তু সে অন্যের সাথে কথা বলতে পারবে না, সেখানে সে পেইন অনুভব করবে। পেইন ইন চেস্ট উইথ কফিং রিলিফ বাই এক্সটার্নাল প্রেশার। দেখেন বিষয়টা কি, যখন তার বুকে কফ জমবে বা যে যখন কাশি হবে তখন সে যদি এক্সটার্নাল একটু প্রেশার দেয়, যেটাকে আমরা বলছিলাম যে হাত বুলিয়ে দেওয়া, হ্যাঁ ও বাচ্চাদের লক্ষণের কথা আমি বলতে ভুলে গেছি। বাচ্চারা যখন অশান্ত থাকবে ফসফরাস রোগীদের, তখন যদি সেই বাচ্চাকে আপনার কাছে একটু রাবিং করেন, একটু মাথায় হাত বুলাই দেন, পিঠে হাত বুলাই দেন, দেখবেন ওরা অনেক খুশি হয়ে যায় এবং অনেকটা রোগ কিন্তু তাদের রিকভার হয়ে যায়, যেটা কিন্তু ফসফরাসের মধ্যে আমরা পাই। Dry tingling cough in the evening with tightness across the chest, অর্থাৎ শুকনা কাশি, ফসফরাসের ব্রায়ানিয়া রোগীদের মতো শুকনা কাশি, এবং সে সবসময় তার বুকের ভিতরে একটা মানে টাইট অনেক কে যেন শক্ত করে বেঁধে রাখছে এরকম একটা মানে ফিলিংস তার ভিতরে কাজ করে। এবং তার কফের সময় হোল বডি কিন্তু কাঁপে, ট্রিমলিং করে। ক্যান আই অনলি অন রাইট সাইড, এবং সে সবসময় রাইট সাইড হয়ে কিন্তু মানে ঘুমায়। ফসফরাসের প্রোটেকশনটা লেফট সাইড হয়ে ঘুমাইতে পারে না, লেফট সাইড হয়ে ঘুমায় তাদের লক্ষণগুলি বেড়ে যায়। এবং স্মল উডস বিট মাছ, অর্থাৎ অল্পতেই মানে কেটে যায়, সহজে শুকায় না। ফসফরাসের রোগীদের যখন কেটে যাবে কোথাও, দেখবেন যে প্রচুর ব্লিডিং হবে এবং সহজে সেটা শুকাতে যাবে না। কফ উডস ইভিনিং এন্ড নাইট ফ্রম চেঞ্জ ফ্রম ওয়ান টু ক্লাউড এয়ার, অর্থাৎ তার কফটা রাতে এবং বিকাল বেলা খুব খারাপ অবস্থায় থাকে, এবং সে যদি তার বাতাস একটু পরিবর্তন করে তাহলে বা একটু ওয়ার্ম কিছু নেয় তাহলে কিন্তু সে একটু বেটার ফিল করে। মোস্ট সিমটম অ্যাগ্রাভেশন বিফোর মিডনাইট এন্ড ডিউরিং এ থান্ডারস্টর্ম, অধিকাংশ মানে বেশিরভাগ সিমটম গুলোই অ্যাগ্রাভেশন হয় আর বিফোর মিডনাইট মানে মধ্যরাতের পরে, এবং দেখা যায় ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু তার সব ধরনের রোগ লক্ষণ